আসসালামু আলাইকুম দর্শক, আপনারা হয়তো মিডিয়া মাফিয়া আরিফ হাসান সম্পর্কে অনেকেই জানেন না। তিনি কতটা ভয়ঙ্কর দুর্নীতিবাদ, দেশের বাইরে কি পরিমাণ টাকা পাচার করেছেন। দেশ টিভির সেই মালিক, দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার হয়েছেন শনিবার রাতে। আরিফ হাসান সম্পর্কে কয়েকটি কথা বলা দরকার এবং তার সম্পর্কে কথা বলতে গেলে আমাদের গণমাধ্যমের অংশ বিশেষ নিয়ে একটা ধারণা আমরা পেতে পারি, যদিও আপনারা অনেকেই হয়তো কম বেশি এগুলো সম্পর্কে জানেন। যাই হোক, দেশ টিভির এমডি আরিফ হাসানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি রাজধানীর বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এতে এই বিষয়গুলো আমরা বারবার বলে আসছি যে যাকে তাকে ধরে হত্যা মামলায় দেওয়া হবে। গণ অভ্যুত্থানে নিহত যারা হয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একদিকে তাদের বিষয়ে যে মামলাগুলো হচ্ছে সেগুলো যেমন বিতর্কিত হচ্ছে একের পর এক, একইভাবে এই ধরনের মানুষগুলোকে যাদেরকে এই মামলা গ্রেপ্তার দেখানো হচ্ছে তাদের প্রকৃত অপরাধগুলো ঘটনার আড়ালে চলে যায়, আলোচনার বাইরে চলে যায়। এখন বিষয় হচ্ছে যে তাকে মিডিয়া মাফিয়া বলছি আমি আরিফ হাসানকে। এ কারণেই বলছি, তিনি এই দেশ টিভিকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন। এই দেশ টিভিকে সামনে রেখে তিনি হাজার হাজার কোটি টাকা তিনি ঋণ জালিয়াতি করেছেন। টাকা বানানোর মেশিনে পরিণত করেছিলেন দেশ টিভিকে। এবং কদিন আগে তিনি বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাডকো নামে যিনি পরিচিত, তার মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন, নির্বাচিত হয়েছেন মহাসচিব হিসেবে। কিন্তু কেন এই ধরনের একজন মিডিয়া মাফিয়া, ভয়ঙ্কর টাকা পাচারকারী, তাকে কেন টেলিভিশন মালিকগুলো, অন্য যারা আছেন মানে টেলিভিশনগুলোর, তারা কেন ভোট দিলেন? সে বিষয়ে আমি অবশ্যই দু একটি কথা বলবো। আরিফ হাসানের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আওয়ামী লীগ সরকারের সময় 2023-এর শেষের দিকে তার 15টি ব্যাংক হিসেবে থাকা 341 কোটি টাকা জব্দের নির্দেশ দিয়েছিলেন। এর আগে 2020 সালে তার এই ব্যাংকগুলো অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। আরিফ হাসান আপিল করেছিলেন, তারপরও সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দিয়েছিল রায়ে। তারপরও তো কিছু হয়নি। নির্দেশ দেওয়ার পর আমরা দেখছি তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন এবং তিনি গণমাধ্যমের নেতা সাজার চেষ্টা করছিলেন। এই আরিফ হাসান যে টাকাগুলো পাচার করেছেন তার অধিকাংশই সিঙ্গাপুর এবং কানাডাতে। এটা তো আমি বললাম যে 341 কোটি টাকা, মাত্র হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি তারা অন্তত জানি, মিডিয়া পাড়ায় এটি ওপেন সিক্রেট তিনি কতটা ভয়ঙ্কর অর্থ পাচারকারী। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করেছিল, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অনুসন্ধান করেছিল, তদন্ত করেছিল এবং অনেক কিছুর পরও ভয়ঙ্কর ঋণ জালিয়াতি এবং হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। কেন ছিলেন? তিনি সাংঘাতিক ধুরন্ধর ছিলেন। সরকারের উপর মহলের হাত করতে তার সময় লাগতো না এবং তিনি এতটাই ধুরন্ধর ছিলেন, একজন মালিক হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলো সেখানে যেতেন এবং তিনি প্রকাশ্যে কথা বলতেন না। যেমনটা আমরা দেখেছি 71 টিভির মালিক বা সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুজাম্মেল বাবু কিংবা শ্যামল দত্তদের মতো মানুষ যেভাবে তৈলমর্দন করতেন, তিনি প্রকাশ্যে এরকম তৈলমর্দন করতেন না। তার নেশা ছিল শুধু অর্থ কামানোর এবং তার প্রক্রিয়াটি ছিল ভিন্ন। যেমন তিনি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের খুব কাছে চলে গিয়েছিলেন, ঘনিষ্ঠ হয়েছিলেন। কিভাবে? দেন দরবারের মাধ্যমে। অ্যাডভোকেট আনিসুল হকের বোন, নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং সেই অবস্থাতেই দেশ টিভির চেয়ারম্যান পদ তাকে নিয়োগ দিয়েছিলেন। এইভাবে করে তার যে গোপন মিশনগুলো তিনি সেগুলো বাস্তবায়ন করতেন এবং তিনি দুদককে কবজায় রাখতে, আইন মন্ত্রণালয়কে কবজায় রাখতে নানান ধরনের ফন্দিফিকির করতেন। এর মধ্যে আবার সাংবাদিকতা বিভাগে যাদেরকে নিয়োগ দেওয়া হতো শীর্ষ পদে, তাদের মাধ্যমে তার পার্সপেক্টিভ সার্ভ না হলে তাদেরকে যখন তখন স্যাক করতেন এবং অনেককে তার এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের শিকার হয়েছেন।
দুদকের প্রতিবেদনে বলা হচ্ছে যে অভিযুক্ত আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেছেন এবং একটি ব্যাংকের তথ্য এখানে তুলে আনা হয়েছিল যে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা তিনি ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। এখন বিষয় হচ্ছে যে তিনি অ্যাডকোর মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলতে চাচ্ছিলাম, অন্য যে মালিকেরা তারাই তো অ্যাডকোর সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকেরা, যারা তাকে ভোট দিয়েছেন তারা কি জানতেন না এই আরিফ হাসান কতটা ভয়ঙ্কর দুর্নীতিবাজ, কতটা ভয়ঙ্কর অর্থ পাচারকারী? তিনি গণমাধ্যমকে ব্যবহার করে কিভাবে যাচ্ছে তাই ভাবে টাকা ইনকাম করছিলেন, টাকা পাচার করছিলেন, জানতেন। তারপরও তাকে ভোট দিয়েছিলেন। কেন ভোট দিয়েছিলেন? ব্যক্তিগত সক্ষতা থেকে হতে পারে, দেন দরবারের মাধ্যমে সেটিও হতে পারে। আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা যে সবসময় সরকারগুলোকে দোষ দিই গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার জন্য, সরকারগুলো অবশ্যই দায়ী, এটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা বা যে মালিকেরা গণমাধ্যমের স্বাধীনতাকে একেবারে হত্যা করতে বা মুক্ত সাংবাদিকতা চর্চায় প্রতিনিয়ত বাধা হয়ে দাঁড়াচ্ছেন, এটি তারই একটি নমুনা। যেমন আরিফ হাসান নিজে তার নমুনা, আবার তাকে যারা নেতা বানিয়েছেন, একটা সংস্থা বা একটি সংগঠনের মহাসচিব পদে বসালেন, তারাও তো কম দায়ী নয়। আমি বলছি না টেলিভিশন চ্যানেলগুলোর মালিক কিংবা গণমাধ্যমের সব মালিক টাকা পাচারকারী, অর্থ পাচারকারী, কালো টাকার মালিক, আমি সে কথা বলছি না। নিশ্চয়ই এর মধ্যে 2-1 আছেন যারা অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি সৎ এবং কালো টাকার উপার্জনের চেষ্টা করেন না, কিন্তু তারা সংখ্যায় কম। এই আরিফ হাসান সম্পর্কে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের মাঝে নানান ধরনের গুঞ্জন ছিল। তার হাত এতটাই লম্বা হয়ে উঠেছিল যে তার বিরুদ্ধে কেউ কিছু করতেন না, করার সাহস পেতেন না। আমাদের আবেদন থাকবে, অনেকেই বলার চেষ্টা করেছেন, বলছেন, এই যে টেলিভিশন মালিকদের অ্যাসোসিয়েশন কিংবা অন্যান্য সাংবাদিক সংগঠন, তারা যেন আরিফ হাসানের মুক্তির দাবি না করেন, সমালোচনার মুখে পড়বেন। তারা জানেন তো, এটা ওপেন সিক্রেট, তিনি কোন প্রকৃতির মানুষ, কতটা ভয়ঙ্কর মিডিয়া মাফিয়া। এবং এরকম মিডিয়া করতে গিয়ে, টেলিভিশন করতে গিয়ে প্রথম পর্যায়ে কি পরিমাণ টাকা পাচার হয় সেটিও আমরা জানি। যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমরা যেমন জানি যে এই টেলিভিশন করতে গিয়ে সালমান এফ রহমান শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিভাবে পাচার করেছে? যে মেশিনারিজ আইটেমগুলো আনা হয়েছে সেগুলো ওভার ইনভয়েস দেখানো হয়েছে, 5 টাকার জিনিস দেখানো হয়েছে 50 টাকা, এইভাবে এগুলো আড়ালে টাকা পাচার করেছে। বর্তমান সরকার যদি সত্যি গণমাধ্যমে শুদ্ধি অভিযান চালায় এবং গণমাধ্যম সংস্কার যেহেতু একটি কমিশন করেছেও, সেই বিষয়টিও নিয়ে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যেন কারো দ্বারা প্রভাবিত না হয়ে সত্যি গণমানুষের স্বার্থে কমিশনগুলো বা গণমাধ্যম সংস্কার বিষয়ক কমিশন সুপারিশ করে এবং তার আলোকে সরকার কাজ করে। এই কথাটি এই কারণেই বললাম যে এর আগে, কদিন আগে আমরা দেখলাম যে গড়ে অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, সচিবালয়ে প্রবেশের যে কার্ড লাগে। এর মধ্যে অবশ্যই অভিযুক্ত অনেক সাংবাদিক রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিয়েছে, উস্কানি দিয়েছে। আবার দুর্নীতিবাজ সাংবাদিক রয়েছে। পাশাপাশি এটাও সত্য, আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে আরো অনেকে রয়েছেন যারা এগুলোর কোনোটির সঙ্গেই জড়িত নন, তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারা এগুলোকে ইনফ্লুয়েন্স করছে তথ্য মন্ত্রণালয়কে। আর বিশেষ করে যে কথাটি বলতে চাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা কি কোনো বিধানের মধ্যে পড়ে, কোনো নিয়মের মধ্যে পড়ে? আমি যদি অভিযুক্ত হয়ে থাকি যে কোনো বিষয়ে, আমার যদি অ্যাক্রিডিটেশন কার্ড থেকে থাকে, তাহলে আমার বিরুদ্ধে যথাযথ পরিক্রিয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, গ্রেপ্তার করা হলেও করতে পারে। কিন্তু অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে কি এই ধরনের কোনো শর্ত সেখানে উল্লেখ আছে?
যে অভিযোগ উঠলে তার এই কার্ড বাতিল করা হবে? নেই, নিশ্চিতভাবে নেই। অতএব অনেক কিছুকে বিতর্কিত করা হচ্ছে, এইগুলো যেন না হয়। আল্লাহ হাফিজ।